আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তার মানে এই যে এলাকা ভিত্তিক সংগঠন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো বন্ধ করছে না, তারও একটা হদিশ এবং প্রমাণ পাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ তার মন্ত্রণালয় এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যে এখন এই নেতাকর্মীরা ঢাকায় হঠাৎ জটিকা মিছিল করছেন, কিন্তু এদের পক্ষে তার মানে সম্ভব, এরা এতটা সংগঠিত হয়ে উঠেছেন বিভিন্ন জেলার এবং নির্বাচনী আসন কেন্দ্রিক ভাবেও এমন ভাবে সংগঠিত হয়ে উঠেছেন যে এদের পক্ষে সম্ভব হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রে সরকারের ভয় যে হাজার হাজার লাখ জনের মিছিল বের করে ফেলা। এমন নাকি গোয়েন্দা তথ্য সরকারের কাছে আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ সদর দফতরে গিয়ে ৩-৪ দিন আগেই পুলিশ কর্মকর্তাদের এমন হুঁশিয়ারি উচ্চারণ করে এলেও যে ফ্যাসিস্টদের তালিকা তাদের কাছে দেওয়া আছে, কাজেই ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশকে এখন গ্রেফতার আরো বাড়াতে হবে, এমন হুঁশিয়ারি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে উচ্চারণ করে আসার ৩-৪ দিনের মাথায় শুক্রবার দিন সারা রাজধানী জুড়ে অন্তত ৪০টি স্থান থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সমূহের মিছিল বেরিয়েছে। এছাড়াও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সাভার চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তা, কুড়িল বিশ্ব রোড, ধামরাই, সাভার, ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে মিছিলের খবর পাওয়া গেছে। সেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ এই পুরো ঘটনায় সরকার দিশেহারা হয়ে পড়ায় পুলিশের ভেতরে এমন ভীতি এবং আতঙ্কের সঞ্চার হয়েছে, কারণ সরকার মিছিল থামাতে না পেরে পুলিশি গ্রেফতারের দিকেই বারবার মনোযোগ দিচ্ছে এবং পুলিশের ওপরেই চাপ সৃষ্টি করছে যে পুলিশ গতকাল শুক্রবার দিন এই চারদিকে মিছিলের খবর যখন আসছে তখন সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে যে 10 মাসে শুধুমাত্র ঝটিকা মিছিল থেকে ৩,০০০-এর বেশি আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পুলিশ গ্রেফতার করেছে। শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেছে অন্তত ৩,০০০ নেতাকর্মীকে। মানে সরকারের দিশেহারা হবার সবচেয়ে বড় কারণ এটাই যে পুলিশও তাদের সঙ্গে আলোচনায় এই কথাটা বলছেন যে গ্রেফতার করে আসলে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সমূহকে নমানো যাবে কিনা। আর সরকারের মুশকিল হয়েছে যে কোন রকম রাজনৈতিক মোকাবেলা যে এই দল বা এর অঙ্গ সংগঠন সমূহকে সম্ভব না সেটা সরকার বোঝে, কারণ ফ্যাসিস্ট বিরোধী শক্তির যে রাজনৈতিক দলগুলো তার অনেকগুলোরই আসলে ৩০০ নেতাকর্মীও নাই। আর ৩,০০০ নেতাকর্মী যদি গ্রেফতার হয়ে যায় শুধুমাত্র মিছিল থেকে, তারপর সেসব দল যে আর কখনোই মিছিল বের করতে পারবে না এমন একটা রাজনৈতিক বাস্তবতায় যে দলের লাখো লাখো কর্মী নাকি গ্রেফতার বলে দলটি বলছে। দলটি আরো কয়েক মাস আগেই বলেছে যে প্রথম 6 মাসে এবছর জুন পর্যন্ত আওয়ামী লীগের 3.5 লাখের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সরকার বলছে জামিন হয়েছে অনেকের, কিন্তু তারপরও লাখ লাখ নেতাকর্মী গ্রেফতার আছেন। হামলা মামলায় অনেকেই এলাকায় থাকতে পারছেন না, বেরোতে পারছেন না নিজ নিজ অজ্ঞাতবাস থেকে। এই অবস্থায় কি করে দলটি সংগঠিত হচ্ছে আর একের পর এক মিছিল করছে সেটা সরকার কিছুতেই বুঝতে পারছে না। পুলিশ একটা যুক্তি হাজির করেছে, ৩,০০০ মানুষকে 10 মাসে মিছিল থেকে গ্রেফতার করার সংখ্যার সাথে তারা বলেছে বেশিরভাগ নেতাকর্মী ঢাকার বাইরে থেকে আসছে এবং এ থেকে পরিষ্কার বোঝা যায় কেউ না কেউ অর্থায়ন করছেন, কারণ না হলে ঢাকার বাইরে থেকে আসা যাওয়ার যে খরচ, থাকা খাওয়ার যে খরচ, সেগুলো এই মিছিলকারীরা মেটাচ্ছেন কি করে। সরকার এই বিষয়টা মানতে চাইছেন না যে অনেক নেতা কর্মী মানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ মানে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের যে লাখ লাখ কর্মী তাদের বিরাট অংশ এলাকাতেই থাকতে পারছেন না। কাজেই এলাকাতে থাকতে না পেরে তাদের এখন 1 বছরের বেশি সময় পর যে ডেসপারেট সিচুয়েশন, যে বেপরোয়া অবস্থা, তাতে একদিকে যেমন আত্মগোপনের জন্য ভিড়ের মধ্যে মিশে যাওয়ার জন্য তাদের অনেক ক্ষেত্রে রাজধানীতে থাকা যুক্তিসঙ্গত, রাজধানীতেই থাকতে হচ্ছে, অন্যদিকে তাদের নেতৃত্ব
শেখ হাসিনার সঙ্গে তৃণমূলের যে যোগাযোগ, সেখানে স্পষ্টত শেখ হাসিনা তাদেরকে এই নির্দেশনাই বারবার দিচ্ছেন যে কোনোভাবে যদি তারা ইউনূস সরকারকে নামাতে না পারেন, এই অত্যাচার, নির্যাতন, মামলা হামলার অবসান ঘটাতে না পারেন, তাহলে প্রকৃতপক্ষে আসলে তাদের বিরুদ্ধে যে জুলুম হচ্ছে, সে জুলুমের বিচার যেমন সম্ভব নয়, বিচারেরও আগে এই জুলুমের অবসান সম্ভব নয়। এমনকি এখন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ বিবৃতি দিয়ে এই কথা বলছেন যে, ছাত্রলীগ বিবৃতিতে বলছে যে প্রত্যেকটা জুলুম নির্যাতনের হিসাব নেওয়া হবে। শেখ হাসিনার যেসব অডিও বার্তা তার তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনার বিভিন্ন সময় বেরিয়ে আসছে, সেখানেও দেখা যাচ্ছে শেখ হাসিনা এখন এই কথাটাই বলছেন, বারবার বলছেন যে ধৈর্য ধরতে হবে, রাজপথে থাকতে হবে, সরকার পতন ঘটাতে হবে এবং তারপর প্রত্যেকটা জুলুম নির্যাতনের নাকি তালিকা করে রাখতে হবে, সেসব তালিকা অনুযায়ী সেসব জুলুম নির্যাতনের বিচার হবে। এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃত্ব, ছাত্রলীগ, যুবলীগ, প্রত্যেকটি সংগঠনের কাঠামো, নেতৃত্ব এই বিষয়টি টের পাচ্ছে যে দলটিকে যেভাবে একেবারে কোণঠাসা করে ফেলার চেষ্টা হচ্ছে, মানে সরকার এখনো ভাবছে গ্রেফতারি একমাত্র সমাধান, গ্রেফতার করতে থাকতে হবে, মামলা দিতে হবে এবং গ্রেফতার করার পর আর জামিন দেওয়া যাবে না। মানে কয় লাখ লোককে আসলে সরকার ভাবছে তারা গ্রেফতার করে ফেলতে পারবে। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন যে ফ্যাসিস্টের তালিকা পুলিশের কাছে দেওয়া আছে, কাজেই গ্রেফতার বাড়াতে হবে, মানে আসলে সরকার কত লাখ নেতা কর্মীর তালিকা করেছে। এমনকি শুক্রবার 40টি স্থান থেকে যে মানে মিছিল বেরিয়েছে এবং গত কয়েক সপ্তাহ ধরে আওয়ামী লীগের মিছিলের যে বৈশিষ্ট্য, সেই মিছিলের বৈশিষ্ট্যে দেখা যাচ্ছে এক একটা মিছিল এক একটা জেলা কিংবা এক একটি নির্বাচনী আসন কিংবা এক একটি এলাকার ছাত্রলীগ বা যুবলীগ বের করছে। যেমন ধরুন ঢাকার উত্তরা এলাকায় লক্ষ্মীপুর জেলার ছাত্রলীগ মিছিল করেছে, মুগদা এলাকায় মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগ, কিংবা ধরেন ঢাকার 32 নম্বরে মিছিল হয়েছে, ঢাকার 27 নম্বর, ধানমন্ডি 32 নম্বর, ধানমন্ডি 27 নম্বর, গুলশান, মহাখালী, এসব জায়গায় মিছিল হয়েছে। এবং এসব জায়গায় মিছিল করেছে কখনো রংপুর বিভাগের নেতাকর্মীরা, কখনো ময়মনসিংহ জেলা শাখার নেতাকর্মীরা, মানে এক এক জেলার নেতাকর্মীরা তার মানে সংগঠিত হচ্ছেন একত্রে এবং সংগঠিত হয়ে তারা ঢাকার কোনো একটা এলাকায় অন্য এলাকায়ও মিছিল বের করে ফেলছেন। তার মানে এই যে এলাকা ভিত্তিক সংগঠন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো বন্ধ করছে না, তারও একটা হদিশ এবং প্রমাণ পাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ তার মন্ত্রণালয় এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যে এখন এই নেতাকর্মীরা ঢাকায় হঠাৎ জঠিকা মিছিল করছেন, কিন্তু এদের পক্ষে তার মানে সম্ভব, এরা এতটা সংগঠিত হয়ে উঠেছেন বিভিন্ন জেলার এবং নির্বাচনী আসন কেন্দ্রিক ভাবেও এমন ভাবে সংগঠিত হয়ে উঠেছেন যে এদের পক্ষে সম্ভব হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রে সরকারের ভয় যে হাজার হাজার লাখ জনের মিছিল বের করে ফেলা। এমন নাকি গোয়েন্দা তথ্য সরকারের কাছে আছে যে নির্বাচনের আগে এই ঘটনাটি ঘটাতে চাইছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহ। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব শেখ হাসিনার তরফে তিনি 3টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে যেমন বলেছেন, অডিও বার্তাতেও বা দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতেও, মানে তার যে তিনি যে আলাপ করেন ভার্চুয়াল মিডিয়ামে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানেও তিনি বারবার বলছেন যে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা তো ভোটে অংশ নেবে না এবং তার ফলেই ভোটটা বানচাল হয়ে যাবে, ভোটটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু সরকারের ভয় যে মাঠে যখন তাদের পক্ষের রাজনৈতিক দলগুলো কোনো উপস্থিতি নাই এবং তাদের পক্ষে এতটা সংগঠিত হয়ে নামা সম্ভব কিনা, আওয়ামী লীগ দমনে নামা সম্ভব কিনা, এই নিয়ে তাদের মধ্যে শঙ্কা। তখন তাদের মধ্যে ভয় যে সত্যি কি আওয়ামী লীগকে শুধু পুলিশ দিয়ে গ্রেফতার দিয়ে ঠেকানো সম্ভব হবে নির্বাচন পর্যন্ত? তারা কি নির্বাচনের আগে সত্যি বড় সংখ্যায় মাঠে নেমে আসবে? এই শঙ্কাটা ভীষণভাবে কাজ করছে এখন সরকার,
পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে, কিন্তু সরকার কিছুতেই মানতে চাইছেন না, কিংবা আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিংবা একেবারে অরাজনৈতিক প্রেক্ষাপট থেকে যে বা প্রশাসনে কোনো ভূমিকা পালন করেন নাই, রাজনৈতিক কোনো ভূমিকা পালন করেন নাই এমন যে উপদেষ্টারা, তারা বুঝতেই পারছেন না যে সর্বক্ষেত্রে রাজনীতিকে বা রাজনৈতিক পরিপ্রেক্ষিতকে বা বাস্তবতাকে পুলিশ দিয়ে মোকাবেলা করা যায় না। আর রাজনৈতিকভাবে সেই এরকম কোনো শক্তিশালী পক্ষ আসলে সরকারের পাশে নেই যারা রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করবে। এবং পুলিশ বলতে চাইছে বটে যে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতে নাকি আওয়ামী লীগ এত এত মিছিল করছে রাজধানী সহ সারা দেশে, কিন্তু মিছিলের যে সব ভিডিও দেখা যাচ্ছে সেখানে বরং অনেক সময় দেখা যাচ্ছে যে পাশের বাস থেকে হেল্পার মিছিলের স্লোগানে গলা মেলাচ্ছে, রিক্সা থেকে মানুষ একেবারে নিশ্চিন্তে দর্শকের ভূমিকায় নির্বিকার তাকিয়ে আছে এসব মিছিলের দিকে। কাজেই পুলিশের যে প্রত্যাশা ছিল, যে আহ্বান ছিল সাধারণ মানুষের প্রতি, যে গ্রেফতার করিয়ে দিতে হবে, ঘরে ঘরে কোনো আওয়ামী লীগ থাকলে, ছাত্রলীগ থাকলে জানাতে হবে, পরিবারে পরিবারে আওয়ামী লীগ আছে, কাজেই কে কার ঘরের আওয়ামী লীগের খোঁজ দেবেন, পুলিশের এই একটা মেথড বা মডেলও কাজ করছে না। এবং গতকাল যাদেরকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার দিন, সেখানেও কিন্তু পুলিশ বলেছে যে গ্রেফতার ব্যক্তিদের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে এসেছিলেন এবং সেই ঝটিকা মিছিলগুলো থেকে গতকাল যে 46 জনের মতো গ্রেফতার করা হয়েছে তারা এসেছিলেন ত্রিশাল, ময়মনসিংহের ত্রিশাল, সিলেট, ফেঞ্চুগঞ্জ, সাতক্ষীরা, বগুড়া, বরগুনা, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য এই গ্রেফতারকৃতদের তালিকায় আছেন। এবং পুলিশ কালকে আবার শুক্রবার যে গ্রেফতারের তালিকা দিয়েছে সেখানে স্পষ্টত কোন ব্যক্তির কোন রাজনৈতিক পরিচয়, সাংগঠনিক পরিচয় কি সেটা লিখেছেন। এবং আপনারা নিশ্চয়ই ধারণা করতে পারেন, মানে ধরেন ছাত্রলীগ, আওয়ামী লীগের একেবারে ইউনিয়ন পর্যায়ের বা একেবারে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের কিংবা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদককে, সেটা যদি তিনি নিজেই গ্রেফতার হয়ে পরিচয় না দেন তাহলে পুলিশের পক্ষে জানা সম্ভব না। তার মানে যারা আটক হচ্ছেন তারা সাংগঠনিক পরিচয় দিয়ে আটক হচ্ছেন এবং তারা প্রকৃতপক্ষে আবার সেই বার্তা ছড়িয়ে দিচ্ছেন। পুলিশ দেখছে সেটা আবার আরে কোনো প্রেরণা হিসেবে কাজ করছে, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এদেরকে মানে সাহসী বীর, বাঘ, টাইগার হিসেবে অভিহিত করে সেসব ভিডিও ছড়ানো হচ্ছে যে এত প্রতিকূলতার মধ্যে এরা কিনা রাস্তায় বেরিয়েছেন, জয় বাংলা স্লোগান দিচ্ছেন, জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন। অনেককে দেখা যাচ্ছে যে হাজতে নেওয়ার সময়, আদালতে নেওয়ার সময়ও তারা এই স্লোগান দিয়েই যাচ্ছেন। এবং ওই যে বলছিলাম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এখন যে বিবৃতি দিচ্ছে সেই বিবৃতিতেও তারা বলেছে যে এই জয় বাংলা স্লোগানে নাকি সারা বাংলাদেশ তারা প্রকম্পিত করে ছাড়বে এবং তখনই তাদের বিরুদ্ধে সকল জুলুম নির্যাতনের তারা পই পই হিসাব নিতে পারবে। এই পুরো প্রক্রিয়াটা, সমীকরণটা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বুঝে গেছেন। তারা তো লাখো লাখো আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা কর্মী, তাদের পরিবার, তাদেরকে এলাকা ছাড়া করা হয়েছে, তাদেরকে ব্যবসা বাণিজ্য কাজ, এমনকি এই যে ধরুন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যে সাংগঠনিক সম্পাদক, নিশ্চিতভাবে ধারণা করা যায় যে তার শিক্ষার্থী স্ট্যাটাস কেড়ে নেওয়া হয়েছে, তার ছাত্রত্ব বাতিল হয়েছে, তার যদি আগে কোনো ডিগ্রি নেওয়া হয়ে থাকে সেসব ডিগ্রি বাতিল করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। কাজেই দেয়ালে তো পিঠ থেকে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের। সেখানে গ্রেফতার করা, গ্রেফতার করে জামিন ছাড়া আটকে রাখা, সে ভয়ে যদি আওয়ামী লীগ আর এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মিছিল না করে ঘরে বসে থাকেন তাহলে তারা ইউনূস সরকারের পতন ঘটাবেন কি করে, এই ব্যবস্থার অবসান ঘটাবেন কি করে, এই ব্যবস্থার অবসান না ঘটালে তাদের দুরবস্থার শেষ হবে কি করে। এই হিসাবটা বুঝে যাওয়ার পর এই দলের নেতা কর্মীদের গ্রেফতার করে যে আর নিয়ন্ত্রণ করা সম্ভব না, পুলিশ দিশেহারা সরকারকে সেটা বারবার বলছে। সেটা সরকারকে বোঝাতে না পেরেই প্রকাশ্য সংবাদ সম্মেলনে এসে বলেছে 10 মাসে শুধুমাত্র মিছিল থেকে 3000 নেতাকর্মী গ্রেফতার করেছে, কিন্তু মিছিল ঠেকাতে পারেনি। আওয়ামী লীগের মিছিল
ক্রমাগত বাড়ছে। শুধু ঢাকায় নয়, সারা বাংলাদেশে মিছিল হচ্ছে। শুক্রবারে শুধু সারা দেশে মিছিল হয়েছে তাই নয়, শনিবারেও মিছিলের খবর আসছে বিভিন্ন জায়গা থেকে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কদিন আগে বলেছেন যে কোনো একটা দিন নাই যেদিন এই মিছিলের খবর আসে না তার কাছে। সরকারের বিরুদ্ধে সবাই বলতে আমি এটি বোঝাতে চাইছি যে বর্তমান বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে, ছোট বড় সব রাজনৈতিক দলগুলো সরকারের বিরুদ্ধে চলে গেছে। এর প্রধানতম কারণ জুলাই জাতীয় সনদে অনৈক্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা থেকে বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো সবাই সরকারের বিরুদ্ধে আচরণ করছে। গত বছর জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগ ছাড়া প্রায় সব রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছিল। সরকারের সব কর্মকাণ্ডের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছিল। সংস্কার কমিশন গঠন এবং ঐক্যমত্য কমিশনের কার্যক্রমকেও সর্বাত্মক সহযোগিতা করেছিল দলগুলো। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা ছিল বর্তমান সরকার বিচার, সংস্কার ও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে সসম্মানে বিদায় নেবে। কিন্তু 15 মাসের মাথায় প্রায় সব রাজনৈতিক দল সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছে। ঐকমত্য কমিশনের রিপোর্ট বাস্তবায়নের সুপারিশ নিয়ে এ অভিযোগ এনেছে দলগুলো। এ অবস্থায় সরকার প্রতিশ্রুত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। সব মিলিয়ে দেশের রাজনৈতিক অবস্থা এখন প্রায় ঘোলাটে। প্রায় সব দল এখন সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছে। তারা সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছে। আবার কারো কারো অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে যে কেউ কেউ এই সরকারের বিরুদ্ধে আন্দোলনেরও প্রস্তুতি নিচ্ছেন। এই যখন অবস্থা যে জুলাই সনদ আসলে এটা ভেস্তে গেছে, সনদ বলতে আসলে কিছু নেই, এটা নিয়ে একটা প্রতারণা, এবং প্রতারণাটা রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতারণার জায়গা থেকে জুলাই সনদ আসলে বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন ব্যাপার, যা বাস্তবায়ন করতে পারবে না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আসন্ন ফেব্রুয়ারি মাসে সরকার নির্বাচনের একটা ডেডলাইন ঘোষণা করেছে ফেব্রুয়ারির প্রথমার্ধে। আদৌ কি সেই নির্বাচনটা হবে? নির্বাচন হবে কিনা আমরা একটা সূচকে মনে হয় খুব স্পষ্ট হয়ে যেতে পারি। আপনারা জানেন যে এই চলতি বছরের মাঝামাঝি সময়ে লন্ডনে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বৈঠক হয়েছিল, লন্ডন বৈঠক। সেই বৈঠকে তাদের মধ্যে সমঝোতা হয়েছিল এবং সেই সমঝোতার প্রেক্ষিতেই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছিল ডক্টর ইউনূস সরকার দেশে ফিরে আসবার পরে। এখন পর্যন্ত আমরা ভাবছি, বাংলাদেশের মানুষ ভাবছে যে সেই নির্বাচনটা হয়ে যাবে কিনা নানা রকম সন্দেহ সংশয় আছে। ইতিমধ্যে আজকে নভেম্বর মাস পড়ে গেছে। নির্বাচন যদি হয় তাহলে এই নভেম্বরের মধ্যেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। একটি সূচক আপনাদের মনে করিয়ে দিব, যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে ডক্টর মোহাম্মদ ইউনূস সময় নির্ধারণ করলেন এবং দেশে এসে ঘোষণা দিলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করবে। যদি নির্বাচন করে এই বিএনপি বড় দলের প্রধান নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যাকে বিএনপি বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী মনে করে, সেই প্রধানমন্ত্রী, ভাবী প্রধানমন্ত্রী, আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চয়ই দেশে আসবেন, নিশ্চয়ই দেশে আসার কথা। আগামী 20 নভেম্বর তারেক রহমানের 60তম জন্মদিন। এই জন্মদিনের আগে যদি তারেক রহমান দেশে আসেন, দেশে এসে যদি জন্মদিন পালন করেন, তাহলে বুঝে নেবেন যে নির্বাচনটি ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এবং বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে চলে যাবে। আর যদি না আসে তাহলে ধরে নিতে পারেন এই সূচকটায় যে নির্বাচন লারেলাপ্পা, নির্বাচন হচ্ছে না। ইতিমধ্যে লারেলাপ্পা বিএনপির সঙ্গে কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা দেখলেন গত 3 দিনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটলো, যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন
তাকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, তাকে বিদেশ যেতে বাধা দেওয়া হলো, এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হলো। তার ঠিক একদিন পরে শোনা গেল যে সাবেক বাণিজ্য মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হলো। কেন এরকমটা করা হচ্ছে? বিএনপিকে বিদেশ যেতে দেওয়া হচ্ছে না। আবার কানা ঘোষা গতকালকার একটা কন্টেন্টেও বলেছি যে বিএনপির কমপক্ষে 18 থেকে 20 হাজার নেতা কর্মীর তালিকা সরকারের হাতে। এই তালিকা ধরে অপারেশন ক্লিন হার্ট 2 নামক একটি অভিযানে নামবে সরকার। অর্থাৎ বিএনপির এই যে গত 15 মাস যাবৎ নানা রকম সহিংস কর্মকাণ্ড, চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, এসবের বিরুদ্ধে দমনমূলক একটা ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার, এবং অতীতের কর্মকাণ্ডের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। এই ধরনের কর্মকাণ্ডে যদি নামে সরকার, তাহলে কি আপনি মনে করেন নির্বাচন হবে? আবার তারেক রহমান দেশে ফিরতে পারছেন না বা দেশে আসছেন না, তাহলে কি আপনি মনে করেন নির্বাচন হবে? এই নভেম্বরের 20 তারিখের মধ্যে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তারেক রহমান যদি দেশে আসতে না পারে, তাহলে ধরে নেবেন যে নির্বাচনটা হচ্ছে না। আবার এই সরকারের বিরুদ্ধে বর্তমানে সব রাজনৈতিক দলগুলো, তাহলে এই সরকারটা কিভাবে টিকবে? এই সরকারটা কন্টিনিউ কিভাবে করবে? ক্ষমতায় দীর্ঘস্থায়ী করবে কিভাবে? চারিদিকে তো সব লেজে গোবরে পাকিয়ে ফেলেছে, ক্ষমতাও দীর্ঘস্থায়ী করতে পারবে না। এই নভেম্বর ডিসেম্বরের মধ্যে এই সরকারটা পরিবর্তন আসবে। সবাই সরকারের বিরোধী, কিন্তু সরকারটা চলে কিভাবে? এটা তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সরকার চলবে না, এই সরকার চলতে পারবে না, কারণ সবকিছু নিয়ে লেজে গোবরে পাকিয়ে ফেলেছে। সর্বশেষ জুলাই জাতীয় সনদ নিয়ে প্রতারণা করে লেজে গোবরে পাকিয়ে ফেললো। কাজেই সরকার থাকবে না। আমরা গত 15 মাস যাবৎ বলছি যে সরকার বিদায় হয়ে যাচ্ছে, বিদায় ঘন্টা বেজে গেছে। এখানে নানা সমীকরণ আছে। সরকার কেন যাচ্ছে না, এই প্রশ্নটাও করেন অনেকে। সাম্রাজ্যবাদী সমীকরণ, প্রধান সমীকরণ সাম্রাজ্যবাদী সমীকরণ। মার্কিন সাম্রাজ্যবাদ এর পেছনে, এই সরকারের পেছনে আটকে ধরে আছে। কিন্তু সাম্রাজ্যবাদী ঘটনাগুলো আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন, আমি আজকে একটা কন্টেন্ট করেছি, গতকাল ভারত মার্কিন যুক্তরাষ্ট্র 10 বছরের প্রতিরক্ষা চুক্তি হয়েছে। এই প্রতিরক্ষা চুক্তির নেপথ্যে অনেক কিছু আছে, সাম্রাজ্যবাদ চলে যাওয়ার একটা অনেক কিছু আছে। কাজে সাম্রাজ্যবাদ যখন চলে যাবে, এখন অক্সিজেন দিয়ে রেখেছে ইউনূসের মুখে, ইউনূসের মুখ থেকে অক্সিজেন মাস্ক ছাড়িয়ে নেওয়া মাত্রই সাম্রাজ্যবাদ ফিনিশ। ইউনূসের নিঃশ্বাস শেষ, শ্বাস প্রশ্বাস বন্ধ, সরকার পতন, সরকার বিদায়, নতুন একটি সরকার গঠিত হবে। নির্বাচন 26-এর শুরুতে তো হবেই না, নির্বাচন কমপক্ষে আরো 1-1.5 বছর পরে ছাড়া হবে না, এবং সেটি আরেকটি সরকার আসবে। আমি বারবার বলি, এই কথাগুলো হয়তো রিপিট হয়ে যাচ্ছে, কিন্তু প্রসঙ্গক্রমে এলো যে এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে সব রাজনৈতিক দলের অবস্থান। তবুও সরকার কিভাবে টিকে থাকে? টিকে থাকবে না, টিকে থাকছে না, সরকার পড়ে যাচ্ছে। আমরা সেই সময়টা দেখবার অপেক্ষায় আছি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।